আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই জন্মদিনে যখন আমরা জন্মদিন রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে পালন করছি, যে সময়টা আমরা আমাদের জাতীয় কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করছি, সেই সময়টার অনেক আগের সময়কে একজন সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল লিখেছিলেন কপট্রনিক সময়। অনেক আগের সময়ে তিনি ভবিষ্যৎ সময়কে বলেছিলেন কপট্রনিক সময়। এবং এখন আমি যদি বলি আমরা ইলেকট্রনিক সময় পার হচ্ছি, সেই সময় কাজী নজরুল ইসলাম যে সমস্ত কবিতা লিখে গেছেন, তার যে সাহিত্য, তার যে গান, এবং যখন আমাদের ছেলেরা মেয়েরা ফাস্ট ফুডের ভক্ত, ভুলে গেছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়ার কথা, তখন কাজী নজরুল ইসলামের ভূমিকা বা তার সৃষ্টির ভূমিকা আমাদের জীবনে কতটুকু, এই প্রশ্নটা আজকের তৃতীয় মাত্রায় আমি আমার দুপাশে যারা বসে আছেন তাদের দুজনকেই করব। কিন্তু তার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাম পাশে যিনি রয়েছেন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান সৈয়দ। আর আমার ডান পাশে যিনি রয়েছেন, তার চেহারা দেখলে আপনারা সবাই চিনবেন, কিন্তু তিনি প্রায়শই একটা কথা আমাকে বলেন, সেটা হলো যে তিনি অনেক রকম গান জানেন, কিন্তু তার সব গান সব চ্যানেলে সব জায়গায় ব্যবহার করা হয় না। তা আজকে প্রথম তাকে বলবো যে এখন এই সময় জন্মদিন পালন করতে যাচ্ছি, তখন তিনি তার কোনো গান দিয়ে তার পরিচয়টা তুলে ধরুক না দর্শকদের সামনে। সবার কথা কইলে এবার নিজের কথা কহু কবি, সবার কথা কইলে কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ, এবার নিজের কথা কহু কবি, সবার কথা কইলে। শাহিন সামাদ আমাদের সবার প্রিয় শিল্পী, তিনি কবির একটি গান গেয়ে আপনাদের শোনালেন, সেখানে কবির কথাই তিনি বলেছেন, আর আমি দায়িত্ব নিলাম তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যেটার খুব একটা দরকার পড়ছে না, তারপরেও তিনি আমাদের প্রিয় শিল্পী শাহিন সামাদ আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি। আমি প্রথম প্রশ্ন করতে চাচ্ছি আমার বাম দিকের অতিথিকে। আমি যে প্রথম বক্তব্যটুকু রাখলাম যে কাজী নজরুল ইসলামের সৃষ্টির আদৌ কি এখন আমাদের জীবনে কোনো দরকার রয়েছে? আছে তো বটেই। কিভাবে? জীবন, প্রথম কথা হচ্ছে অন্য জায়গায় আমরা চলে এসেছি। আপনি একটু আগে যে বললেন আমাদের সময় বদলে গেছে, এটা তো ঠিকই, কিন্তু মানুষের সময়ের সঙ্গে সঙ্গে পোশাক বদলে যায়, তার এই যে জীবনযাপনের ধারা বদলে যায়। যেমন নজরুলের সময় টেলিভিশন ছিল না, কিন্তু এমন কিছু জিনিস থাকে শিল্পের মধ্যে যা চিরন্তন। নজরুলের মধ্যে নিশ্চয়ই এরকম কিছু আছে যে কারণে তাকে আমরা স্মরণ করি, শুধু 11ই জ্যৈষ্ঠের জন্য নয়, বা সারা বছর ভরি রবীন্দ্রনাথ, নজরুল, এদের আজকে 2004 সাল মানে হচ্ছে আমরা চলে এসেছি একবিংশ শতাব্দীতে। যে শতাব্দীতে নজরুল, রবীন্দ্রনাথ ছিলেন না, কিন্তু এখনও আমরা দেখতে পাই যে এই দুজনকে বাদ দিয়ে বাঙালি সংস্কৃতির কোনো কিছু কি আমরা উচ্চারণ করতে পারি? আমাদের একটি দিনও কি চলে? কাজেই এই যে সবার কথা কইলে কবি, একটু আগে শাহিন সামাদ তার অনুপম কণ্ঠে যে গান গাইলেন, যে সবার কথা তিনি বলেছেন এবং কেবল নিজের কালের কথা বলেননি। এটা নজরুল সম্পর্কে একটা সময় ছিল যখন নজরুলকে বলা হতো টপিক্যাল পোয়েট, মানে সমসাময়িক বিষয় নিয়ে তিনি কবিতা লিখছেন, হুজুগের কবি। রবীন্দ্রনাথ যখন তাকে বই উৎসর্গ করছেন, তখনও রবীন্দ্র পারিষদরা এই বলেছিলেন যে হুজুগের কবি। নজরুলের কবিতা শুধু হইচই আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে তার সময়কে ভাষা দিতে পারে, সে শুধু কবি নয়, সে মহাকবি। মানে পরোক্ষে রবীন্দ্রনাথ স্বীকার করে নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যদি আজকের কবি হতাম, আমি এই ভাষায় লিখতাম। তো আমার যেটা মনে হয় পরিষ্কারভাবে, যে
এটা ঠিক যে আমরা আমাদের এখনকার কবিতা, আমি কবিতাও লিখি, কিন্তু আমার কবিতার সঙ্গে দেখবেন যে আমি যদিও নজরুল গবেষক, কিন্তু আমার গবেষণার সঙ্গে বা আমার কবিতার সঙ্গে নজরুল কবিতার কোনো মিল নেই, তাই না? আমার কবিতা আলাদা হয়ে গেছে, কিন্তু আমরা তো একটা ধারায় চলতে থাকি। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ নজরুলের কিছু জিনিস আমরা কিছু জিনিস নষ্ট করে দিয়েছে, কিন্তু অনেক জিনিস তাদের মধ্যে রয়ে গেছে। যেরকম একটা খুব উদাহরণ আমি বলি, যে আমরা সবাই জানি যে নজরুল ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, কবিতায়, গানে, গদ্যে, সব কিছুতে। তার মূল প্রতিপাদ্যই ছিল যে ভারতবর্ষের স্বাধীনতা, তৎকালীন ভারতের স্বাধীনতা। কিন্তু নজরুলের যে প্রধান কবিতা, যেটা তার ম্যাগনাম ওপাস, বিদ্রোহী কবিতা, আমি মনে করি সারা পৃথিবীর একটি শ্রেষ্ঠ কবিতা, চিরকালের একটি শ্রেষ্ঠ কবিতা। বিদ্রোহী কবিতা তিনি বলছেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। সেখানে কিন্তু ইংরেজের কথা বলেননি এবং এই কথা কিন্তু আজকের দিনেও সত্যি। এখনও বহু মানুষ নির্যাতিত, উৎপীড়িত, না খেয়ে আছে। কাজেই নজরুলের মধ্যে একটি চিরন্তনতা আছে। আমার মনে পড়ছে যে আমাদেরই একজন শ্রেষ্ঠ প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত আমাদের মুক্তিযুদ্ধের পরে শাহিন সামাদ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, সক্রিয় অংশ নিয়েছিলেন। শাহিন সামাদ জানেন যে সে সময় নজরুলকে কি পরিমাণ আমরা ব্যবহার করেছি, প্রচণ্ডভাবে আপনারা গান গেয়েছেন। আপনাকে মনে পড়ে সেই সময়? হ্যাঁ, আমরা সেই সময় আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের থেকে আমরা এই শিকল পড়া ছল, তারপরে কারারই লৌহ কপাট। এটা তো উনি বললে মানাতো, আপনাকে বললে তো সুরে বলতে হবে। এই শিকল পড়া ছল মুদের, এই শিকল পড়া ছল, এই শিকল পড়া ছল মুদের, এই শিকল পড়া ছল, এই শিকল পর এই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পর এই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পড়া ছল মুদের, এই শিকল পড়া ছল। তারপরে ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। তারপরে কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীর ভেদি। আমি এই গানগুলি এখনো গাইলে সেই সময়কার কথা মনে পড়ে, যে সেই সময় এই গানগুলি যে কিভাবে আমাদের হৃদয়কে আরো হৃদয় করেছিল। প্রসঙ্গত আমি একটু এই শাহিন সামাদের এই শেষ গানটির সূত্রে আমি বলি, কারারই লৌহ কপাট সম্পর্কে অনেকে ভাবে যে কারারই লৌহ কপাট কি জানো পরের লাইনটা, ভেঙে ফেল কর রে লোপাট। এটা কিন্তু নজরুল নিজে যখন জেলে ছিলেন তখন কিন্তু এই গান লেখা না। এই গান লেখা হচ্ছে যে সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জেলে সেই সময়, এবং এই দিক থেকে এই গানটি খুবই প্রাসঙ্গিক, কেননা কারা মানে তখন কিন্তু সমগ্র দেশ, সমগ্র ভারতবর্ষ। তো আমাদের মুক্তিযুদ্ধের সময় এই কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, এই গানটা অসম্ভব রকম প্রাসঙ্গিক। তো এই যে প্রাসঙ্গিকতা, আমি প্রসঙ্গে মনে করে দিতে চাই যে এই গানটা কিন্তু জীবন থেকে নেওয়া ছবিতে ব্যবহার করা ছিল। আচ্ছা, তাহলে জয়রান যে ছবিটি তৈরি করেছিলেন 1970 গণ আন্দোলনের সময়। আচ্ছা, তার মানে হচ্ছে জয়রান, এবং তখন মনে হয়েছিল যে ছবির জন্য এই গানটা, ছবির জন্য। এইখানেই তো নজরুলের মানে চিরন্তনতা, যে নতুন নতুন ভাবে আজকে আমরা ব্যবহার করছি। এবং আমার মনে হয় যে যদি একটু কম ব্যবহার করা হয়, যেমন আমাদের নাটকগুলোতে অনেক সুযোগ আছে নজরুলের, এটা আপনিও বলতে পারবেন যে নজরুলের যত প্রেমের গান আছে, দ্রোহমূলক গান আছে, এই গানগুলো আরেকটু বোধহয় বেশি ব্যবহার করা উচিত, যে আপনারা মানে চ্যানেল আই থেকে বা অন্য বিটিভি বা অন্য চ্যানেলগুলো। সেটা ঠিক আছে, কিন্তু এই প্রসঙ্গে এই যে বেশি ব্যবহারের অনুরোধ আজকে এতদিন পর আপনাকে করতে হচ্ছে, ভাবতে হচ্ছে, সেই জন্যই কিন্তু আমার প্রশ্নটা ছিল যে আদৌ কাজী নজরুল ইসলাম কার্য সৃষ্টি রেখে গেছেন, সেটা আমাদের জীবনে এখন প্রভাব ফেলছে কিনা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আপনি বলেছেন শাহিন সামাদ, আপনাকেও এটা আমি জানতে চাচ্ছি। না, প্রভাব তো পূর্বেই, এটা তো উনি তো আমাদের যুগের কবি, কালের কবি, উনি চিরন্তন। ওনার গানের যে সৌন্দর্যতা, যে মাধুর্যতা, সেগুলো তো আমাদের আমরা তো করছি এখনো, কিন্তু আমাদের প্রজন্মকেও তো আমাদের দিতে হবে, তাই না? আমাদের তাদের শেখাতে হবে, তাদের জানাতে হবে। তো সেই জন্য আমরা কাজ করেই যাচ্ছি। না, কিন্তু সেই দায়িত্বটা কি আপনারা পালন করছেন? আমরা প্রজন্মকে জানানোর কথা যেটা বলছেন, যে এই প্রজন্ম, আমি একটু আগে বলেছি ফাস্ট ফুড কালচারের কথা, সাইবার ক্যাফের কথা, এখন প্রজন্ম কিন্তু নতুন দিকে যাচ্ছে, তারা কি কাজী নজরুল ইসলামের গান নিয়ে সেরকম করে ভাবছে?
না, ভাবছে ভাবছে ওইভাবে ভাবছে না, কিন্তু আমরা যাদের শেখাচ্ছি এখন না, যেভাবে ভাবছে না কথাটা, কিন্তু আমরা তাদের ভাবতে সাহায্য করছি কিনা। সাহায্য তো আমরা নিশ্চয়ই করছি, আমরা সেইভাবে তো গানগুলি তাদের সামনে আনছি, তারা শিখছে, তারা জানছে, তারা নজরুলকে জানছে। আগে যেরকম আমি বলবো যে আগে যেরকম মানে ওরকমভাবে আসতো না স্টুডেন্টরা, বা মানে ছায়ানটে আমি শেখাই, যে আমি তো শেখাচ্ছি, কিন্তু ওইভাবে আসতো না। কিন্তু এখন কিন্তু নজরুলকে নিয়ে অনেক তারা সামনে আসতেছে, নজরুলকে জানতে চায়, নজরুলকে 50-এর শিখতে চায়। দশকে নজরুল সঙ্গীতের যে হ্যাঁ। অবস্থা হয়েছিল, সেখান থেকে নজরুলের নিস্তব্ধতার পর 40-এর দশকে তো নজরুল প্রায় অন্ধকারে চলে গিয়েছিলেন। তারপরে 50-এর দশক থেকে ক্রমাগত কিন্তু নজরুলের একটা জয়যাত্রা, অনেক আসতেছে, হ্যাঁ, বিরাটভাবে অনেক। জয়যাত্রা হয়েছে। এখন এটা একটা সময়ের প্রভাব তো থাকবেই। আজকের সময়ের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু আজকের গান গাইবে, আজকের আপনার পোশাক পরবে, এগুলো কতগুলো জিনিস আমাদের স্বীকার করে নিতে হবে। পুরো এখনকার দিনে পুরো অন্ধতার কোনো সুযোগ নেই। মানে আবার নজরুলকে, রবীন্দ্রনাথকে আমরা পুরোপুরি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব, এটা সম্ভব হবে না। কিন্তু কালের যে ধারা। থেকে আপনার যে অংশটা বেঁচে আছে, নজরুলের কাছে যেরকম আমরা শিক্ষা নিতে পারি, আমার আজকে মনে হচ্ছিল যে নজরুলের কাছ থেকে বহু কিছু শিক্ষণীয় দিক আছে যেগুলো বলা হয় না। যেমন শ্রদ্ধা চর্চা। নজরুল ইসলাম তার আগের সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিকদের সম্পর্কে তার শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। আপনারা তো সবাই জানেন যে রবীন্দ্রনাথ সম্পর্কে তার রবীন্দ্রনাথ মৃত্যুর পরেও তিনি একটা রবীন্দ্রনাথের মৃত্যুর পরে 1941 সালে আপনার 22শে শ্রাবণ, তখন তো জীবনানন্দ দাশ বেঁচে, সুধীন দত্ত বেঁচে, বুদ্ধদেব বসু সব কাজ করছেন, মোহিতলাল, যতীন সেনগুপ্ত, তখনকার যারা কবি, শ্রেষ্ঠ কবিরা। কিন্তু নজরুল ইসলাম, তখন তো আর টেলিভিশন ছিল না, আকাশবাণীতে নজরুল ইসলাম রবিহারা কবিতা লিখলেন, গান গাইলেন, ইলা ঘোষের সঙ্গে গান গাইলেন। নজরুলই সেদিন ঘোষণা করলেন, ওই সময় একটা গান উনি লিখেছিলেন না, যে ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। শাহিদ আবার গানে ছুড়ে আসতে হবে না? গানটা গান ঠিক গানটা মনে নেই, কিন্তু কথাটা মনে ছিল আর কি, গানটা আচ্ছা, ঠিক জানি। এইটা আমরা জানি। কিন্তু আজকে আমি বলতে চাই, মানে এই সুযোগে, যে আমরা কিন্তু সব তথ্য জানি না। শিল্পীদের কথা যখন এলো, কবিদের কথা, সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পরে 1922 সালে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয়েছিল। তখন রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেছিলেন, এবং সেই সভায় আনন্দবাজার পত্রিকার ভাষায় তরুণ কবি, সত্যেন্দ্র শিষ্য তরুণ কবি শ্রীমান কাজী নজরুল ইসলাম, যে মঞ্চে ছিলেন প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেখানে নজরুল এসে সত্যেন দত্তকে আপনার তার শ্রদ্ধার্ঘ্য কবিতা পাঠ করলেন। তেমনি শরৎচন্দ্রের সঙ্গে আরও আচ্ছাদিত অবস্থা আছে শরৎচন্দ্রের সঙ্গে নজরুলের সম্পর্কটা। শরৎচন্দ্র যখন 1923 সালে নজরুল জেলে, তখন শরৎচন্দ্র একজনকে চিঠি লিখছেন যে নজরুলকে যেভাবেই হোক বাঁচাও, রবিবাবুর চেয়ে এত বড় কবি আর নেই, একদম পরিষ্কার এরকম লেখা আছে। এবং শরৎচন্দ্রের যে বই বাজেয়াপ্ত হলো, আপনার সন্ত্রাসীদের নিয়ে লেখা, কি পথের দাবি উপন্যাস, সেই উপন্যাসের একটি কবি চরিত্র আছে যার মধ্যে নজরুল প্রতিফলিত হয়েছে। এবং যখন আপনার 1937 সালে শরৎচন্দ্র তো তখন অসম্ভব জনপ্রিয় লেখক, তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। 1937 সালে একটি সংবর্ধনা মানপত্র নজরুল লিখে দিয়েছিলেন। এখন নজরুলের এগুলো আমরা আসেনি, এমনকি শরৎচন্দ্রের মৃত্যুর পরে নজরুল একটি গান লিখেছিলেন, যে গানটি কিন্তু রচনাবলিতে বা আপনার এই নজরুল রচনা যে গীতির সংগ্রহ এর মধ্যেও নেই। ফলে নজরুলের আরও কিন্তু অনেক কিছু আমাদের জানবার আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, একটা বিষয় এই যে কবি এই নেই এখানে বলছেন, কবি যখন অনেক সৃষ্টি হারিয়ে গেছে বা যাচ্ছে, নজরুল ইনস্টিটিউট কি ব্যাপারে কোনো ভূমিকা পালন করছে? নজরুল ইনস্টিটিউট তো কিছু করছেই। তার আগে আমি যেটা বলি, যেটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নজরুলের কর্মক্ষেত্র ছিল কোন জায়গায়। মূল কর্মক্ষেত্র, আজকে যদি আমার উপর এক সময় গবেষণা হয়, সায়েন্স আমাদের উপর গবেষণা হয়, তাহলে সেটা কলকাতায় বসে সহজ না ঢাকায় বসে সহজ, যে সায়েন্স আমাদের কোথায় কোথায় কী কাজ করছে। কলকাতায় বসেই কাজটা হওয়া উচিত ছিল। এখন কথা হচ্ছে যে নজরুল তো কিছুটা স্বেচ্ছাচারী মানুষ ছিলেন, তো আপনার তার সমগ্র কতটা বই লিখেছিলেন সেটা কিন্তু আমরা খোঁজ রাখি না। নজরুল ইসলামের সঞ্চিতা নামে একটা বই ছিল, যেটা আমাদের প্রচলিত সঞ্চিতা নয়। তার আগে বর্মন পাবলিশিং হাউস থেকে
ব্রজবিহারী বর্মন একটা সঞ্চিতা বের করেছিলেন। এটা আমরা 11 জ্যৈষ্ঠে বেরিয়ে যাচ্ছে আমাদের, মানে কম্পোজ হয়ে আছে, নজরুল ইনস্টিটিউট থেকে বেরোচ্ছে, যেটা প্রচলিত মানে আজকেই সঞ্চিতা থেকে বেরোচ্ছে, আলাদা। ধরে নিতে পারি। হ্যাঁ, শিগগিরই বেরিয়ে যাবে আর কি 11 জ্যৈষ্ঠের তারিখে। তো আপনার এটা কিন্তু প্রচলিত সঞ্চিতা থেকে আলাদা। নজরুলের এখন এই যে নজরুল নিয়ে কাজগুলো সম্পূর্ণ হয়নি। যেরকম আমি নজরুল ইনস্টিটিউটে যোগ দেওয়ার পরে আমি যেটা করেছি, শাহিন সামাদ গানের লোক, উনি জানেন যে নজরুলের সুস্থ অবস্থায় 3টে স্বরলিপি নজরুল করেছিলেন। নজরুল স্বরলিপি, সুরলিপি, সুরমুকুর, যেগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, গানের লোকদের জন্য। এগুলো কিন্তু এতকাল বেরোয়নি বাংলাদেশ থেকে। এর মধ্যে 2টো বই এর মধ্যে বেরিয়ে গেছে, সুরলিপি, সুরমুকুর। জগৎ ঘটক একটা বইয়ের স্বরলিপি করেছেন, আর একটা করেছেন আপনার নলিনীকান্ত সরকার, নজরুলের বন্ধু। আর আপনার অন্য একটা বই নজরুল স্বরলিপি, ওটার কাজ চলছে, ওটা বেরিয়ে আসবে। কিন্তু এই বই প্রকাশে কি কার উপকারটা কার হবে? নিশ্চয়ই যারা না, নজরুল আমরা সঙ্গীতে, গাইবো, আমরা যারা যারা গান গাইছি। গাইবেন, তারা উনি বলতে পারবেন তাছাড়া কার আবার উপকার এই হবে। সঠিক সুরে যেগুলো বেরোচ্ছে আর কি, আগে তো ধরেন আমাদের ইয়ে ছিল, অনেক সন্দেহ ছিল এই সুরটাই কিনা, ওই সুরটা ওই কিনা, ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে হ্যাঁ, সঠিক সেগুলো- সুরের যে কথাটা আপনি বললেন, সঠিক সুর মানে কি? সঠিক সুর মানে একদম আদি রেকর্ড থেকে যেগুলো, মানে নজরুল, কাজী নজরুল ইসলাম মানে সেই সময় যারা গেয়েছে গানগুলি, জি। সেইগুলো আর কি, সেইগুলো আচ্ছা, একদম। তা আজকে এই সময় হুম। সেই সুর, আগের সময় যে সুর ছিল, হ্যাঁ। এখন তো অনেক কিছু গান 7 স্বরে রয়েছে, কিন্তু অনেক কিছু পাল্টাচ্ছে। হ্যাঁ, তা এখন কি সুর পাল্টানোর সময় হয়নি কোনো কোনো গানে? কোনো কোনো গানের না, যেগুলো তো অরিজিনাল আছেই, মানে হ্যাঁ। যেগুলো আমরা পাচ্ছি তো পাচ্ছি, আর যেগুলো আমরা জানি সেগুলো তো এখনো জানি না যে সেগুলো সুর বদলে গেছে কিনা। না না, সুর যেটা আছে, আসল যে সুরটা আছে, হ্যাঁ। সেই সুরটাই এখন সময়ের সঙ্গে, এই যে আপনি একটু আগে নতুন না। প্রজন্মের কথা বললেন, নতুন প্রজন্মের যাতে ভাল লাগে সেইভাবে কি কিছু? না, সেইভাবে হয়তো একটু, মানে যেমন এখন তো বেশিরভাগই দেখি মানে ব্যান্ডের দিকে বেশি ঝোঁক সবাই। হ্যাঁ, কিন্তু তো হ্যাঁ, কিছু কিছু গান যেরকম আছে, নজরুলের আধুনিক অঙ্কের গানগুলি আছে। না, ব্যান্ডের গানের সাথে মনে করেন আপনি চল চল গানটাকে আপনি হ্যাঁ, মনে তো আছেন? জাগরণমূলক গান যেগুলো, হ্যাঁ, চল একটা- চল চল হ্যাঁ। চল চল চল, উরুদু গগনে বাজে মাদল, নিম্ন উত্তান ধরণী তল, অরুণ প্রাতেরে তরুণ দল, চল রে চল রে চল। তো এগুলো তো ব্যান্ডের সাথে হ্যাঁ, এর সাথে সুন্দর সুর মিল করা আছে। যায়। হ্যাঁ, কিন্তু এগুলোর তার বাইরে যেগুলো আছে সেগুলো কি এখন সময়ের সাথে সুর পাল্টানোর আমার দরকার কি? এটা আমি ঠিক আমার মতে যে অরিজিনাল সুর রেখে, মানে পাল্টানো মানে কি, ধরেন আপনি মিউজিকটা একটু বদলে দিতে পারেন, বা ধরেন একটু ওয়েস্টার্ন মিউজিক আনলেন মিউজিকটা বা মানে কিছু। মাঝখানে যে মিউজিকটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওটার সেটা। কথা আমি কিন্তু অরিজিনালটা মূল রাখতেই সুরটা হবে, মূল সুরটা তো রাখতেই অবিকৃত হবে, নাহলে কেমন থাকতে করে হবে। হবে। কারণ এমনি আমাদের আগে অনেক সুর নিয়ে অনেক হইচই হয়েছে নজরুলের গানের সুর নিয়ে, কিন্তু এখন আমরা যেহেতু আদি কিন্তু এই সুর সুরটা নিয়ে কেন পাচ্ছি, হয়েছে হয়েছে? হচ্ছে যে এই বলছে এই সুর, এই বলছে কেন। আমাদের তো কাজী নজরুল ইসলাম যখন সুর করেছিলেন তখন উনি অনেকটা উদার ছিলেন, মানে অনেকে একটু 19-20 উনি বলেছেন করা যায়, কিন্তু সেই 19-20কে যদি একেবারে বেশি করে ফেলা হয় তখন তো আর সেটা নজরুল সঙ্গীত থাকে না। তো সেই জিনিসটা ওই সময় একসময় ছিল, কিন্তু এখন আমরা যেহেতু অরিজিনাল আদি গানের রেকর্ড পাচ্ছি এবং অরিজিনাল সুরটা পাচ্ছি, তাহলে কেন এটাকে ধরে রাখবো না আমরা কেন তাহলে আর ইয়ে করতে না, চাই? কিন্তু এখন কবির একটু- সামনে যখন এটা 19-20 হওয়ার সুযোগ ছিল, তখন হ্যাঁ। আজকে সময়ের সাথে না, সেই সুরটাকে- অতটা না, উনি অতটাই ছাড় দেন নাই, যতটা আমরা মানে চটকানো হয়েছে, কিন্তু অতটা তো ছাড় দেওয়া হয়নি, অতটা দেয়নি। এটা ধরেন মানে রবীন্দ্রসঙ্গীতের একটা ইয়ে ছিল। আর আমি বলবো যে সেই সময় আমার মনে হয় আমাদের কবি আসলে ভীষণ ওনার লেখার প্রতি ওনার বোধহয় ভীষণ একটা কিরকম জানি একটা উদাসীনতা, তাচ্ছিল্য ইয়ে ছিল। উনি যেরকম ভাবে লিখেছেন সেরকম ফেলেওছেন, সেরকম আমি ছুঁড়ে ফেলে দিয়েছেন, সুর এইখানে করেছেন। আমি একটু বলি, আপনি যে শব্দগুলো ব্যবহার করলেন হয়তো মানে তাৎক্ষণিকভাবে এসছে, মানে উনি মানে অবজ্ঞার মানে সৃষ্টি নিজের তা না, সৃষ্টিটাকে। অবজ্ঞা বা তাচ্ছিল না। আপনি যেটা বলতে চাচ্ছেন সম্ভবত সেটা হচ্ছে যেটা বড় শিল্পীদের ক্ষেত্রে হয়, সৃষ্টিশীলতার অসম্ভব প্রাচুর্য, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে, রবীন্দ্রনাথ একটা শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, বিশ্বভারতী 60 বছরে রবীন্দ্রনাথকে সম্পূর্ণ ধারণ করতে পারেনি। হ্যাঁ। আপনারা জানেন যে রবীন্দ্র রচনাবলী কিন্তু শোচনীয়ভাবে অসম্পূর্ণ। তো আমাদের আমাদের সমস্ত বাঙালির দুর্ভাগ্য যে অন্য বাঙালিরা তো রবীন্দ্রনাথ নজরুল না, ফলে একটা দুর্ভাগ্য, যেমন নজরুল রচনাবলী অসম্পূর্ণ, নজরুল রচনাবলী যেটা বাংলা একাডেমি থেকে বেরিয়েছে সেটা কিন্তু প্রচণ্ডভাবে অসম্পূর্ণ। সেটা সংসদে 1993 সালে যেটা বেরিয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ না, তাতে ভুলও আছে। তো এইগুলো
ক্রমাগত চর্চার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছবো, না এটা আমরা আশা আমি করি। বলতেছিলাম যে আমার কষ্ট লাগে যে ওনার লেখাগুলো কি উনি কিভাবে মানে ইয়ে করেছেন আর কি, কিন্তু উনি সেই সময় যদি কেউ ওগুলা মানে ওনার আশেপাশে যারা ছিল, যারা ওনার বন্ধু ছিল বা যারা সেই সময় সঙ্গীত শিল্পী, তারাও যদি একটু মানে ওটা লিপিবদ্ধ করে রাখতো গানগুলি, আমরা অনেক গান হারিয়ে গেছি। হ্যাঁ, অনেক গান হারিয়ে গেছে। যেরকম আমি সেজন্য বলছি। কলকাতায় গিয়েছিলাম, কলকাতায় গিয়ে শৈলদেবীর মেয়ের সঙ্গে আমরা একটা সাক্ষাৎকার হলো, সেখানে আমরা দেখলাম শৈলদেবীর গানের খাতায় বেশ কিছু গান দেখলাম অপরিচিত গান, ওপরে লেখাই আছে রচনা কাজী নজরুল ইসলাম, আমি টুকে নিয়ে এসেছি। আর 4টে পৃষ্ঠা নজরুল নিজের হাতে লেখা। এখন নজরুল হঠাৎ এলেন, সায়েন্স আমাদের বাড়িতে গেলেন, গান লিখে দিলেন। গান সেরকম এরকম রয়ে গেছে কাজের যাদের কাছে। শিল্পীদের কিন্তু অনেকেরই অনেক জিনিস হারিয়ে যেতে পারে, সেটা এমন কোনো বড় ব্যাপার না, কিন্তু আমরা আলোচনা করতে পারি যে এত অল্প সময় তিনি কি বিশাল সৃষ্টি রেখে গেছেন। সেটা তো বিশাল, ওরে বাবা, বিপুল। কারণ আপনি আরো বলতে পারবেন যে উনি কতটুকু সময় শিল্প চর্চা করেছেন। এটা আমি বলি, নজরুলের প্রথম কবিতার বই আমরা সবাই জানি যে অগ্নিবীণা, 1922 সালে, এবং 1900 এটাই প্রথম প্রথম কবিতার বই। শেষ বই জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না। শেষ বইটা হচ্ছে নির্ঝর, 1938 সালে বেরিয়েছিল। মানে সেও নজরুলের সব ছড়ানো ছিটানো লেখা নিয়ে, মানে নজরুলের তখন আর বই বের করার সময় নেই, মন নেই, মানে এত গানে এবং সঙ্গীত গবেষণায় তিনি নিযুক্ত। সকালবেলা গ্রামফোন কোম্পানির অফিসে ঢুকছেন, রাত্রিবেলা বেরোচ্ছেন, সন্ধ্যেবেলা বেরোচ্ছেন, রাত্রেও হয়তো চিন্তা করছেন এবং এই নিয়ে। আর গানের বই 1928 সালে প্রথম গানের বই হচ্ছে বুলবুল, এবং শেষ গানের বই কবে জানেন? 1934 সালে, গানের মালা, মানে গানের বই বের করার আর সময় নেই। 1922 থেকে 38 আমরা ধরে নিতে পারি, হ্যাঁ, তার সৃষ্টির সময়। হ্যাঁ, এই সময়। এবং এর মধ্যে নজরুলের প্রকৃত বই কতটা, আমি চেষ্টা করে মানে একটা মোটামুটি তালিকা করেছি, কিন্তু সেটা ধরেন 50 থেকে 60টা। কিছু পুস্তিকা বেরিয়েছিল যেগুলো হয়তো পাওয়া যায় না, কিছু বই প্রেসে, আপনার প্রেসে তখন তো ব্রিটিশ আমল, বা এখনও এরকম হয় কিনা জানি না, তো ব্রিটিশ আমলে প্রেস টের পেয়েছে 2টো বই, প্রলয়ঙ্কর, নমস্কার, 2টো বই প্রেসে পুলিশ নষ্ট করে দেয়। আর নজরুল বইয়ের পর বই বাজেয়াপ্ত হয়েছে। যেমন আমাদের সংগ্রহে, আমার সংগ্রহে, নজরুল ইনস্টিটিউটের সংগ্রহে আমি একটা নতুন জিনিস শুরু করেছি, সেটা আশা করি সবার জন্য উপকৃত হবেন সবাই। সেটা হচ্ছে নজরুলের দুষ্প্রাপ্য সংস্করণগুলো আমরা ফ্যাক্সিমিলি এডিশন বের করছি, যার কোনো রকম নমুনা আমাদের দেশে ছিল না, আমাদের কোনো সরকারি প্রতিষ্ঠানে ছিল না। প্রথম প্রতিলিপি সংস্করণ 6টা বইয়ের ইতিমধ্যে বেরিয়ে গেছে, এবং আমাদের হাতে আছে অতি দুর্লভ বিষের বাঁশি, যে বই বেরোনো মাত্র বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। মানে সারা পৃথিবীতেই কিন্তু এই বই খুব বেশি নেই, বিষের বাঁশি। আর একটা বলবো মান্নান ভাই, এখন মনে পড়লো, আমি কলকাতায় গিয়েছিলাম পয়লা বৈশাখে অনুষ্ঠান করার জন্য। তো সেখানে ডিডি সাবিন আর কি, তো এক ভদ্রলোক, নামটা আমার মনে নেই, বয়স এরকম 82 বছর হবে, আমাদের সাথেই গান গাইলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা দাদা, এরকম এরকম নজরুলের কথা উনি খুব বললেন, উনি নজরুলের কাছে খুব বসতেন এবং যেতেন, উনি ওনার বন্ধু মতো ছিলেন। তা আমি জিজ্ঞেস করলাম যে দেখেন অনেক গান তো আমরা গাই, কিন্তু বলে রে নজরুল না, বলে কি তুই বল কোনটা। তাকে আমি বললাম যে আজ ভোরে মোর ঘুম ভাঙালে অচেনা সই কোন তিথি, বলে কি কে বললো রে এটা তোকে নজরুলের না, তুই বলবি ওটা যে ওটা আমাকে নিজে উনি শিখিয়েছেন, এটা নজরুলেরই গান। কিন্তু আমরা এখন আর ওটা নজরুলের গানগুলো গাইতে পারি না। তারপরে ওটা ওই যে কেন আজ মধুকর গুঞ্জরণে চোখ মেলিলে, কেন আজ মধুকর, তারপরে কথাটা ছিল জানিয়া বেহায়া আখি, তো উনি আমাকে বললেন বেহায়া আখি আর ও ছাড়া কে লিখবে রে। তো এরকম আমাদের তখন কষ্ট হয় যে যখন এই গানগুলি যখন বলে যে এখন নজরুলের না, তখন আমার কষ্ট হয় যে এই গানগুলি আমরা কেন এখন হারানো মানে দিনের গান হিসেবে গাইতে হয়। এই উদাহরণ দিয়ে আপনাকে একটু বলি, আপনি একটু আগে ব্যবহার করেছেন হুজুগের কবি, অনেকে তাকে বলতেন, কেন বলতেন? তার কারণ নজরুল, অনেক কবি থাকেন, সবাই রবীন্দ্রনাথ যেরকম চিরকালীন বিষয় নিয়ে লিখছেন, মানে রবীন্দ্রনাথের কবিতা থেকে বোঝা যাবে না যে তার টনসিল হয়েছে তখন তিনি লিখছেন আমার কণ্ঠ হতে গানকে নিল খুলায়। রবীন্দ্রনাথ সবসময় এটা গেটেরও অভ্যেস ছিল, যে খুব প্রাত্যহিক সাধারণ জিনিস যেটা, সেটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতেন যেটা মানে অন্যরকম। কিন্তু নজরুলের এটা, এই যে আপনার হয়তো একটা গান শুনলেন, কাউকে দেখে ভালো লাগলো, সঙ্গে সঙ্গে
যেমন তিনি আপনার আমার হাতে যে বইটা আছে, দার্জিলিংয়ে নজরুল গেলেন, আমাদের একজন প্রকাশক পাঠালেন তাকে রসুল সাল্লামের ওপর একটা পূর্ণাঙ্গ কবিতার বই লিখে দিতে, জীবনীমূলক, মরুভাস্কর নামে যেটা বেরিয়েছে, অসম্পূর্ণ। কিন্তু নজরুল সেখানে গিয়ে মত্ত হয়ে গেলেন অন্য জিনিস নিয়ে, এবং জাহানারা চৌধুরীর একটা খাতায় তিনি কিছু কবিতা লিখে দিলেন। এই কবিতাগুলোও লোকে দেখেনি। এরকম মানে ফলে একজন বিস্ময়কর সৃষ্টিশীল, অসম্ভব সৃষ্টিশীল প্রতিভা। আমি বিশ্বাস করি নজরুল যদি এখন সুস্থ থাকতেন, বা সুস্থ থাকতে যদি টেলিভিশনের মতো মিডিয়া তিনি পেতেন, এখানে একটা যুগান্তকারী সৃষ্টি করতেন। এইটাই হচ্ছে নজরুলের সৃষ্টির, যে কোনো বড় শিল্পীর। যেমন রবীন্দ্রনাথের কথা বারবার আসে ঘুরে ফিরে। রবীন্দ্রনাথ 70 বছর বয়সে এসে ছবি আঁকছেন, নৃত্যনাট্য করছেন, কবিতায় লোকে এইভাবে লক্ষ্য করে না। রবীন্দ্রনাথ কিন্তু শেষ দিকে তার কবিতায় অবিশ্বাসী হয়ে উঠেছিলেন। নজরুলেরও এই পরিবর্তন হয়েছে, যে এইগুলো আমাদের মানে যখন আমাদের মানে গ্রহণীয়। আজকে নজরুলের আগে কে ভেবেছে যে কবিতা বইয়ের নাম হবে সাম্যবাদী, কবিতা বইয়ের নাম হবে সর্বহারা, যে শব্দটা আমরা আজকাল কাগজে দেখি। হ্যাঁ, সাম্যবাদী, সর্বহারা, এইসবের পথিকৃৎ, পথ নির্মাণকারী হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তার গানের মধ্যে যে কত বৈচিত্র্যতা, তাই না? সায়েন্স আমাদের একটি গান আমার খুব প্রিয়, তরুণ প্রেমিক প্রণয় বেদন। এই গানটা যদি আপনি তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়, ও গবি জয়ী নিখিল হৃদয়ে কর কর জয় মোহন মায়ায়, তরুণ প্রেমিক। আচ্ছা, এই গানের সূত্র ধরে আমি একটু কথা বলতে চাই এই সুযোগে। সেটা হচ্ছে এই গানটি হাফিজের একটি কবিতা থেকে ভেঙে গানটি তৈরি করেছেন নজরুল। নজরুল বাংলা ভাষার পরে সবচেয়ে ভালো ভাষা যেটা জানতেন সেটা হচ্ছে ফার্সি ভাষা। এবং নজরুলের হিরো ছিলেন, যেরকম মাইকেলের হিরো ছিলেন আপনার হোমার, তেমনি নজরুলের যে আরাধ্য ব্যক্তি ছিলেন রবীন্দ্রনাথের ছিলেন আসলে মানে একটু গোপনে, অনেক সময় বলা হয় না, গেটে। আমার ধারণা যে গেটেকে রবীন্দ্রনাথ মানে অনেকখানি অনুসরণ করেছেন। তেমনি নজরুলের আরাধ্য, যার কাছ থেকে অনেকখানি তিনি নিয়েছেন, তিনি হচ্ছেন হাফিজ। এখন নজরুল 7টা ভাষা জানতেন। আমরা কিন্তু ফার্সি ভাষা নজরুল চর্চার জন্যে, যদি নজরুল ইনস্টিটিউটের দীনতা বা নজরুল একাডেমির দীনতা বা নজরুল গবেষকদের দীনতা, নজরুল সঙ্গীতকারদের দীনতা, এই জন্যে যে নজরুল যে এত বড়, যিনি নজরুল চর্চা করবেন তাকে ফার্সি জানতে হবে। এখন আমরা কেউ ফার্সি ভাষা জানি না। অনেক কিছু তিনি আহরণ করেছেন ফার্সি ভাষা থেকে, উর্দু, আরবি, ফার্সি, এগুলো সবগুলো তিনি। হিন্দিতে নজরুল পূর্ণাঙ্গ নাটক লিখেছেন, জন্মাষ্টমী নামে পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। এবং আমি তো বলবো, প্রসঙ্গত বলবো যে নজরুলের বিরাটত্বের কথা, আপনি যেটা মূল প্রশ্ন ছিল আপনার, যে নজরুল কেন প্রাসঙ্গিক আজকের দিনে, কেন আমরা মানে আমার প্রশ্ন কিন্তু আরেকটা ছিল যে এই বিরাটত্বকে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে ধরে রাখতে পারছি কিনা, এই প্রসঙ্গে আমি পরে আসছি। পারছি তো বটেই। অবশ্যই। আজকে আপনার খুব স্বাভাবিকভাবে যখন বাংলাদেশে ঈদ উল ফিতর আসছে, তখন আমাদের বাড়িতে দেখেছি আমার ছোট ভাইয়ের বউ, সে অপেক্ষা করে আছে কখন ওমন রমজানের ওই এলো খুশির ঈদ, এটা গাওয়া হবে। তেমনি মানে ইসলামী গান যেটা, এটা তো অস্বীকার সবসময় তো করা হচ্ছে, সবসময় করা হচ্ছে। এবং এগুলোর আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ধর্মের একটি বিরাট দিক রয়েছে সাধারণ মানুষের মধ্যে, যেটা নজরুলকে প্রাণবন্ত রেখেছে। এবং সেটা শুধু ইসলামী গান তো নজরুল আগে ছিল না, এইরকম পর্যায়ে ছিল না, ছিল হয়তো, কিন্তু এরকমভাবে ছিল না, সেটা নজরুল তৈরি করলেন। তেমনি যে সনাতন ধর্ম, যেটা হিন্দু ধর্ম, শ্যামা সঙ্গীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রামপ্রসাদের চেয়ে ওপরে নজরুল। এখন নজরুলকে বিশ্লেষণ করা মুশকিল, একজন ক্রিয়েটিভ লোক। একবার দেখা গেল আপনার গ্রামোফোন কোম্পানিতে ঘর অন্ধকার করে জ্ঞান গোস্বামী আর নজরুল মানে নিজেদের মধ্যে গাইছেন শ্মশানে জাগিছে শ্যামা। তো জ্ঞান গোস্বামীর চোখ দিয়েও পানি পড়ছে, নজরুলের চোখ দিয়েও পানি পড়ছে। এখন নজরুলের চোখ দিয়ে পানি পড়ার কথা না, কিন্তু কেন পড়ছে নজরুলের মধ্যে? এর কারণ হচ্ছে নজরুলের মধ্যে এমন একটি অধ্যাত্মবোধ ছিল, এমন একটি সার্বজনীনতা ছিল, যেখানে একটা জায়গায় তিনি আবার আচার ঘটিত যে ধর্ম, সেখানে তিনি ছিলেন, একটা জায়গায় তিনি আচারের ঊর্ধ্বে যে ধার্মিকতা,
আধ্যাত্মিকতা, আমি দুটো শব্দ ব্যবহার করতে চাই, একটি ধার্মিকতা আর একটি আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতায় নজরুল ইসলামের আপনার উত্তীর্ণ হয়েছিলেন, ফলে তার অসংখ্য স্তর। আমরা তো নজরুলের গানে সব রকমের বৈচিত্র্য, মানে সব রকমের গান পাই, তাই না? ইসলামিক গান পাই, ভজন পাই, কীর্তন পাই, আরেকদিকে আধুনিক গান, আরেকদিকে ঠুমরি অঙ্গের গান, গজল, না গজল অঙ্গের গান, এত সব গান গান কি আর আমরা একই, আর দেখেন, কারো কোনো ইয়ের মধ্যে পাওয়া যায় না। শিল্পীর মধ্যে, আমরা কবির সত্যি। মধ্যে পাওয়া না। যায় কিনা উনি বলতে এত পারবেন। গান মানে এত না, রকমের গান, এত রকমের গান, কি বৈচিত্র্য, সেই তারপরে জন্যই আমি রাগ কিন্তু- রাগিনীর কত রকমের সুরের খেলা, গলার কাজ। গলার কাজ। হ্যাঁ, সেটাই কথাটা আমি কিন্তু সেই যে কথাটা শাহিনসামাদকে বলেছিলাম যে এত গান, এত সমৃদ্ধশালী গান, এটাকে এখন যদি একটুখানি, যে একটু আগে আপনার পছন্দ যে গানটা গাইলেন শাহিনসামাদ, এটাকে যদি একটুখানি সুর পাল্টানো হয় তাহলে নতুন প্রজন্মের কাছে যাওয়া হয়তো সহজ হতে পারে। আমরা কি সেইটুক ঝুঁকি বা সেইটুক কাজ করতে পারি? এইটা ওনারা তো গানের ওনারা- লোক, কিন্তু ওনারা আপনি বলতে একজন পারবেন। নজরুল আমাকে গবেষক। না, আমি আমি তো আমার গানের মনে লোক হয় আমি না, আবার বোধহয় একটু কিন্তু আমি গোড়া আছি। সুদিনদাকে আমি একটা উদাহরণ বলি। জি। সুদিনদাকে একবার, সুদিনদা আদি সুর এবং নতুন সুরে, আধুনিক সুরে শেখাচ্ছিলেন বিটিভিতে বলে। আচ্ছা বেশ, তো আমি সুদিনদাকে বললাম পরে যে সুদিনদা, আমার তো আদি সুর ভালো লাগলো না, আমার তো এখন ইন্দুবালা আঙুরবালার গলা ভাল লাগবে না, এখন ওনাদের গলা ভাল লাগবে। তো এখন যুগের প্রয়োজনে কিন্তু কিছু পরিবর্তন হবেই, এটাও আমি আশা করি আপনি স্বীকার করে না, নেবেন। আমি চাই একটু পরিবর্তন, বাট আমি সুরটাকে ইয়ে করতে চাই না। যে সুর আছে, অরিজিনাল সুর, ওটাকে আমি টলাতে চান না? না। কিন্তু কিন্তু আপনি মিউজিক করেন, মিউজিক আপনি অনেক রকম করে বৈচিত্র্য নিয়ে আসতে পারেন আমি গানের মধ্যে। দুটো উদাহরণ বলতে ওয়েস্টার্ন চাই। মিউজিক দেন না, অসুবিধা কি আছে? আমি কিন্তু আবার ওইটাতে ইয়ে করি না, যে অনেকে বেশি করে না কিন্তু ওয়েস্টার্ন western মিউজিক music কেমন করে দেবেন? ওই সুরের মধ্যে একটা, যে কোনো একটা গান যদি একটা খুব ঢেউয়ে না না, তালার সেই গান সব হয়। গানের কথা বলতেছি না। হ্যাঁ, কিন্তু কিছু সবগুলো কিছু- গানকে যদি কেন নতুন যে প্রজন্মের কাছে, মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে বিধুর মধুর স্বরে কেলো সহসা, এটা তো দেওয়া যায়, একদম ওয়েস্টার্ন মিউজিকে ফেলাই দেন, কি অসুবিধা? হ্যাঁ। তাহলে তো এটা আসবে না। এই প্রজন্ম যেরকম যেইভাবে অন্য গানের দিকে ঝুঁকতেছে, সেটা বললাম যে তারা এই ধরনের গানগুলি কিন্তু নিবে। নজরুলের আধুনিক গান ভীষণ রিচ, এবং সেই গানগুলিকে যদি একটু মিউজিকে 19-20 করা যায়, হ্যাঁ, তখন আসবে। সেই কথাটাই, যে তো আপনি নিজেও বলছেন মিউজিক একটু বদলালে এটা আরো বাট আমি সুরকে ইয়ে করতে চাই না, আমি এদিক দিয়ে ভীষণ কিন্তু সেক্ষেত্রে তো আপনাকে মানে কিছু গান, সুর চেঞ্জ করব কিছু না। গানে আপনি বদলাতেই পারবেন না। যেমন এই গানটা আপনি ওয়েস্টার্ন মিউজিক দেওয়ার কথা ভাবছেন, হ্যাঁ, কিন্তু এমন অনেক গান আছে যেটা আপনি ভাবতে পারবেন না। যেমন মোমের পুতুল আছে, তারপরে ওইসব গান যেগুলো, হ্যাঁ প্রজাপতি হ্যাঁ, ওগুলো আছে, ঠিক আছে, কিন্তু এমন অনেক গান আছে তাহলে তো আরবি গান আছে। সামগ্রিক বা সমগ্র নজরুলকে নতুন প্রজন্ম না, পাচ্ছে আমি না। যেটা আছে, যেগুলো আদি সুর আছে, সেই সুরের মধ্যেই আমি থাকতে চাই। আমি বললাম যে ওই সুরের মধ্যে থেকে আমি অনেক রকম বৈচিত্র্য আনতে পারি। আমার এবং মনে হয় যেখানে music-এ। আদি সুর নিয়েও কিন্তু আপনারা নিজেরাই বলছেন যে অনেক সুর নিয়ে কথা হয়ে গেছে, যে এই সুরটা পাল্টে গেছে, আবার এখন ফিরে যাচ্ছেন আপনারা আগের সুরে, তখন এখানে অসুবিধা কোথায়? আমি মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি, যেমন ধরেন ওই যে সে চলে গেছে বলে কি গো স্মৃতি কি তার যায় ভোলা। এখন আমার কাছে রেকর্ডটা আছে, সে চলে গেছে বলে কি গো। এখন আমরা ওইটা আগেরটা বহু 10 বছর গিয়ে আসছি, 15 বছর গিয়ে আসছি, এখন হঠাৎ এটা আবার পেলাম, তখন আমার মনে হয় কি দুটাই তো মনে হয় নজরুলের সুর, যেহেতু ওইটা আমরা জানি না। হ্যাঁ, যেমন ওই যে অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি, এটা অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি। আমার মনে হয় কি এই যে গানগুলি, মানে যেগুলো আমরা রেকর্ডে পাচ্ছি, কিন্তু যেহেতু রেকর্ড ছাড়া যেগুলো রয়ে গেছে, যেগুলো মানে হয়তো রেকর্ডের মধ্যে নাই, মানে ওগুলো আমার মনে হয় দুটো, আমার যেটা মনে মনে চিন্তা করি আমি মাঝে মাঝে বের করেছেন, যের মধ্যে যে নজরুল হয়তো একটা সুরকে, একটা গানকে হয়তো 3টা সুর দিয়েছে, সেটা আমরা জানি হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমার কাছে দুঃখ লাগে যে এই দুটো যদি থাকতো, আমরা দুটোই, মানে যদি থাকতো আজকে যদি সেই সময় আমরা যেগুলো মানে আমরা সব সেই সময় যারা ছিল শিল্পীরা, তারা যদি সেই গানগুলো যদি সব ধরে রাখতে পারতো, হয়তো ওনার ইচ্ছা হয়েছে, উনি তো খুব মুডি ছিলেন, উনি হয়তো মনে করলেন যে এই গানটা এই শিল্পীর গলায় ভালো লাগছে, এই সুরটা আমি চেঞ্জ করে যদি ওই শিল্পীর গলায় দেই, তাহলে এটা ওইভাবে ভালো লাগবে, তাই না? এরকম দুটো হয়তো হতে পারে, কারণ দুইটাই তো লাগছে আমার অত্যন্ত রিচ সুর।
সেটাও মাঝে মাঝে আমি চিন্তা করি আর কি, কিন্তু কিছু করার নাই, যেহেতু এখন আমাদের কাছে রেকর্ডটা আছে, এখন আমাদের এখন যে আদি সুরটা আছে সেটাই আমাদের গাইতে হচ্ছে আর কি। আপনিও কি শাহিন সাওয়াদের সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে এখানে সমস্যাটা বোধহয় এখানে যে যখন বেতারে, কলকাতা বেতারে প্রথম নজরুল সঙ্গীত গাওয়া শুরু হলো, তখন নজরুল নবশক্তি পত্রিকায় একটি চিঠি লিখলেন, তখন নতুন নতুন নজরুল চিঠি লিখলেন যে আজকাল প্রায় রেডিওতে বেতারে শুনি আমার গান, কিন্তু আমার গান তো আমার মূল সুরে গাওয়া হচ্ছে না। এটা কিন্তু কাজেই স্বাধীনতা, তিনি যেটা উনি বলছেন সেটা ঠিকই, যে স্বাধীনতা খুব বেশি তিনি দেননি, কিন্তু বোধহয় আবার খানিক দূর পর্যন্ত দিয়েছিলেন, যেটা আশা ভোসলে একটি সাক্ষাৎকারে বলেছেন, যে তিনি বলেছেন একদম পরিষ্কার যে আমি নজরুল সঙ্গীত গাইতে, আপনার বোধহয় মনে পড়বে যে আশা ভোসলে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি নজরুল সঙ্গীত গাইতে অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি রবীন্দ্রসঙ্গীতের চেয়ে। উনি তুলনাটা দিয়েছিলেন, যেটা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল, যে ওখানে অনেক বেশি মাথা ধরা, কিন্তু নজরুল সঙ্গীতে আমি কিছুটা স্বাধীনতা পাই। তো এই স্বাধীনতা এবং মানে ওই ভেতরে থাকা, মূল জায়গায় থাকে, এটা কতখানি কি হবে সেটা ওরা বলতে পারবেন, গানের লোকরা। এটা মানে আমি ঠিক, আবার আমার ধারণা যে নজরুল কোনো কোনো যেরকম বাণীর ক্ষেত্রে পরিবর্তন করেছেন কবিতায়, নজরুল কিন্তু অনেক পরিবর্তন করতেন। নজরুলের আমরা সেটাই তো বলছি যে পরিবর্তন যদি করেন তাহলে সুরে- একটা সুরেও সুরকেও তো উনি দুটো থাকতে করতে পারেন, পারে। যে হ্যাঁ, দুটো অবশ্যই দুটো থাকতে গান পারে। আমরা পাচ্ছি, যে দুটো সুর, অবশ্যই দুটো থাকতে সুরই পারে। এত সুন্দর। এই পরিবর্তন আমরা গানের ক্ষেত্রে থেকে আমরা আসি যে নজরুলের জন্মদিবস বা মৃত্যু দিবস বা বছরের অন্য সময় আমরা টেলিভিশনে অনেক নাটক করি। আর নজরুল নিজেও একটা চলচ্চিত্র করেছিলেন ধ্রুব, তার কিছু অংশ বোধহয় ঢাকায় রয়েছে। আমি জানি না যে কাজী নজরুল ইসলামের ছবি আর কিছু হয়েছে কিনা, মানে চলচ্চিত্র। নজরুল ইসলামের গান কয়েকদিন আগেও একটা ভারতীয় ছবিতে ব্যবহার করা হয়েছে, গৌতম ঘোষের ছবি। কিন্তু আমি যে কথাটা আসতে চাচ্ছি যে গানের পরিবর্তন নিয়ে বা সুর বদল নিয়ে আমি কথা বললাম, কিন্তু এই যে এখন গল্পগুলো করতে গিয়ে আমরা টেলিভিশনে নাটকের জন্য নানা কিছু বদলে ফেলতে হয় অনেককেই, অনেক নাট্যকারকেই, সেটা কতটুকু সমর্থনযোগ্য? না, এটা তো প্রত্যেকটা, যেরকম পথের পাঁচালী উপন্যাস জি, আর সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কিন্তু আলাদা। সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছেন যে আমি আমার ওই সিনেমার রূপ দেখতে যাই না, এই জন্য যে আমার গল্প তো ওখানে থাকে না। কেন প্রত্যেকটা আপনার নাটক, আপনি যখন গল্পের একটা নাট্যরূপ দিচ্ছেন, উপন্যাসের নাট্যরূপ দিচ্ছেন, সেটা স্বাভাবিকভাবে অন্য মাধ্যমে গিয়ে অন্য আরেক রকম হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে নজরুল জন্মবার্ষিকী বা জন্ম জয়ন্তীতে নজরুলের নিজের যে নাটকগুলো আছে সেগুলো কেন প্রচার হয় না? শুধু নাট্যরূপ কেন আপনারা প্রচার না করেন? না, নজরুল নিজের নাটকও প্রচার করেন। নিজের সেটাও তো- নাটকগুলো আমার মনে হয় আমরা একটা প্রচারিত করেছিলাম না হওয়া উচিত। শিউলিমালা। শিউলিমালা, হ্যাঁ, হ্যাঁ, সেখানে তারপরে না, আরেকটা শিউলিমালা নাট্যরূপ, শিউলিমালার কারণে মূলত গল্প। আচ্ছা আচ্ছা, নজরুলের শিউলিমালা কিন্তু সংলাপগুলো প্রায় একদম নাটকের মতোই সাজানো। রাখা সাজানো, হয়েছে। হ্যাঁ। যেরকম নজরুলের একটা অসাধারণ একাঙ্ক আছে শিল্পী, সেখানে নজরুলের নিজের কবিতার একটা চিঠির মধ্যেও আছে নজরুলের যে দ্বৈত সত্তা, ওই শিল্পীর মধ্যে এই দ্বৈত সত্তার কথা আছে। আবার নজরুলের মধুমালা, এইটা সিনেমা কেন হয় না, নাটক কেন হয় না? অসম্ভব জনপ্রিয় একটা। আজকে চ্যানেল আইতেই আমরা দেখাবো নজরুলের নার্গিস। নার্গিস যে নজরুলের যে চিঠি, নজরুলের সেটা নিয়ে নাটকটা করা। আচ্ছা আচ্ছা, এবং আমরা কুমিল্লা যেখানে গিয়ে শুটিং করেছি, সেখানে কাজী নজরুল ইসলাম যে খাট ব্যবহার করতেন, কাজী নজরুল ইসলাম যে গাছের নিচে বসতেন, সেই সব জায়গায় এই শুটিং করা হয়েছে। এটা নাটকের আকারে? জি। আচ্ছা। এবং আমি টেলিভিশনের প্রমোতে দেখেছি যে নজরুলের জীবন ভিত্তিক নাটক এই কথা বলা হচ্ছে, এবং সেই যে জায়গাগুলো ব্যবহার করা হচ্ছে এটাও আমি শুনেছি। আমার কথাটা আরেকটা কথা, আপনার প্রসঙ্গ থেকে একটু দূরে চলে যাচ্ছে, যে আপনি একজন নজরুল গবেষক, এখানে একজন নজরুলের খ্যাতিমান শিল্পী রয়েছেন। নজরুলের গান বা সাহিত্য নিয়ে আমরা যেরকম সংরক্ষণের কথা ভাবছি, এখানে যেমন এই নাটকটা করতে গিয়ে আমরা পেলাম এই যে নজরুলের ব্যবহৃত বিভিন্ন জিনিস সব কিছু বাংলাদেশে রয়েছে, সেগুলো নিয়ে কি আমরা কিছু ভাবছি? এখন এইগুলো আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাদের সকলেরই, আপনারও সকলেরই আমাদের লক্ষ্য, ওনারও সুরের যে সত্যতা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সত্য। আমরা এবার কলকাতায় যে গেছিলাম মসজিদ বাড়ি স্ট্রিটে, ওখানে দেখলাম একটা খাট ওরা রং টং করে রেখেছে, বললেন যে নজরুল শুতেন। বা দৈরামপুরের যেটা কাজীর সিমলা, দৈরামপুর বেছুতিয়া ব্যাপারী বাড়িতে যে ত্রিশালে যেটা আছে, সেখানেও একটা খাট ওরকম দেখিয়েছিল আমাদের। এখন এগুলো নজরুলের সময়ের,
প্রায় কেউই আর জীবিত নেই। তো এগুলো প্রকৃত তথ্যের নিশ্চয়তা ছাড়া, প্রামাণিকতা ছাড়া এটা কিন্তু এখানে যদি খুব আমি বেশি দূর পর্যন্ত না, আমাদের কিন্তু আমি যার এগোনো কথা বলি উচিত না। এখানে সত্যতার ব্যাপার না, শাহিন আমাদের শুনবেন প্রশ্নটা, যে সত্যতা ব্যাপার না, নজরুল ইসলামকে নানাভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে কেউ যদি বলে যে এই খাটটা তিনি ব্যবহার করেছেন, তিনি এই জিনিসটা ব্যবহার করেছেন, সেটাকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে রাখি, তাহলে কি আমরা একটা আগ্রহ সৃষ্টি করতে পারছি না? আগ্রহ, যেহেতু আপনি নাটকের সেই আকারে- সত্যটা যাচাই করতে যাওয়া তো তথ্যের ব্যাপার। তার চেয়ে যদি আমরা এইভাবে কাজী নজরুল ইসলামকে রাখার চেষ্টা করি নতুন প্রজন্মের কাছে। না, খুব ভালো। যেরকম বনফুল যে নাটকটা লিখলেন শ্রী মধুসূদন, তো অসাধারণ নাটক। ওখানে নাটক মানেই তো কিছু বদলে যাচ্ছে। কাজী নজরুলের জীবন কেন্দ্রিক যে সমস্ত কিছুই একবারে আপনার একবারে গেটেকে নিয়ে আপনার লিখেছেন, টমাস মান উপন্যাস লিখেছেন, সেখানে তার গেটের প্রকৃত যে একবারে ওনার পুরো ওটা তো জীবন- অন্য জিনিস, জি। ওটা অন্য জিনিস। কাজে এখানে দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। কিন্তু যে মুহূর্তে আমি গবেষক, সেই মুহূর্তে আমি একটি শব্দ, একটি বাক্যও কিন্তু বদলাতে পারি না। যে সেরকম মুহূর্তে আমি উনি গান সুরের গাচ্ছেন, ক্ষেত্রেও তাই বলছি সুরের আর কি। ক্ষেত্রেও তো তাই। আমি যে ঠিক আছে মিউজিকটা করা যায়, মিউজিকটা আপনি একটু চেঞ্জ না, করে সেটা আপনি বলেছেন কয়েকবার, কিন্তু আমি আপনার সুরটাকে টেলিভিশন change নাটকের করতে- ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা দিয়েছে। টেলিভিশন নাটকের জন্য বা চলচ্চিত্র করতে গেলে অনেক কিছু বদল করা সম্ভব। এটা তো বদল করতে ওই শিল্প কর্মের জন্যই আপনার বদলাতে হয়। নজরুল ইসলাম নিজে প্রসঙ্গত, আমরা নজরুল ইসলাম যখন নির্বাক চলচ্চিত্র থেকে বাংলার সবাক চলচ্চিত্র শুরু হলো, তখন থেকেই নজরুল কিন্তু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, এবং 1942 সাল পর্যন্ত তিনি কিন্তু চলচ্চিত্রের সঙ্গে, এবং আসলে এই অধ্যায়টাও কিন্তু পুরোপুরি মানে আবিষ্কৃত হয়নি। যেরকম নাটকের সঙ্গে নজরুলের সম্পৃক্ততা, আমি তো মনে করি যে 20-এর দশকে মন্মথ রায়, আমাদের নাটকের লোকরা অতটা জানেন কিনা আমি জানি না, যে এই ঢাকাতেই প্রথম একাঙ্ক নাটক কিন্তু লেখা হয়েছে ঢাকায়, এবং 1923 সালের দিকে মন্মথ রায় ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, রমেশচন্দ্র মজুমদার তখন উপাচার্য ছিলেন। তো এই মন্মথ রায়, নজরুল, শচীন সেনগুপ্ত, সিরাজউদ্দৌলার নাট্যকার, এরা তিনজন মিলে একটি ত্রয়ী তৈরি হয়েছিল, যে মন্মথ রায়ের অনেক নাটকে, শচীন সেনগুপ্তের নাটকে নজরুলের অংশগ্রহণ দেখবেন। এবং নজরুল একসময় নাট্য নিকেতন বলে একটা মানে নাট্য সংস্থার সঙ্গে নজরুল যুক্ত হয়েছিলেন। এখন এই বিষয়গুলো পুরোপুরি কিন্তু আপনার আমাদের অজ্ঞাত। যেরকম একবার অনেক আগে আমি দেখলাম উৎপলা সেন, ওনাকে নজরুল কী বলে যেন ডাকতেন, এবং উনিও নজরুলের কাছে গান শিখেছেন। ওনার একটা সাক্ষাৎকারে দেখলাম যে এই সব খুব খুঁটিনাটি বিষয়, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে, মানে যেহেতু জীবনের প্রসঙ্গ এসে যাচ্ছে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে এখন প্রশান্তচন্দ্র পাল যে কাজটা করছেন, সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, ওই জমিদারি কবে কি টাকা নিচ্ছেন ওই শেরস্তার থেকে, নায়েবের কাছ থেকে, এবং কি উদ্দেশ্যে নিচ্ছেন, সেটা থেকে একটা কিছু বেরিয়ে আসছে। কিন্তু নজরুল ঢাকাতেই কতবার এসছেন সেটা কিন্তু খুব নিশ্চিত আপনি বলতে পারছেন না। ঢাকাতে কতবার এসেছিলেন নজরুল এই বাংলাদেশের বহুবার এসেছেন, পশ্চিমবাংলায় বহুবার সফর করেছেন, কিন্তু তার বিস্তারিত অনুপুঙ্খ বিবরণ আমরা পাই না। এবং সেই জন্য ক্রমাগত আমাদের কাজ হচ্ছে, বা আমি মনে করি রবীন্দ্রনাথ নজরুল আগেই বলেছি যে এরা কোনো একটি প্রতিষ্ঠানের মানে মধ্যে থাকার লোক না, মানে প্রতিষ্ঠান ধারণ করতে পারবে না। তো আমাদের কাজ হচ্ছে, মানে তরুণ প্রজন্মেরও কাজ হচ্ছে যে এই সব জিনিস আপনার আবিষ্কার করা, এবং একই সঙ্গে নজরুলের কাছ থেকে যেটা আমি বলবো যে শ্রদ্ধা চর্চা, যেটা আমি বলছিলাম প্রথম দিকে, নজরুল দেখেন মোস্তফা কামাল পাশা, আনোয়ার পাশা, মানে মুসলমান তখন যারা ছিলেন নেতা, বিভিন্ন আফগানিস্তানের আমানুল্লাহ, হ্যাঁ, মরক্কোর যে সুলতান গাজী আব্দুল করিম, তাদের নিয়ে কবিতা লিখেছেন। আবার রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এদের নিয়ে কবিতা লিখছেন। মিসেস এম রহমান, আপনার বিরজা সুন্দরী দেবী, এদের নিয়ে কবিতা লিখেছেন, এদের বই উৎসর্গ করছেন। যতীন দাস বিপ্লবী, তাদের সঙ্গে নজরুলের একটা পূর্ণ রায় বোধহয় এরকম কি নাম, ফরিদপুরের বিপ্লবী, এদের সঙ্গে নজরুলের কিন্তু যোগ ছিল। নজরুলের এই যে বিচিত্র বর্ণাঢ্য অদ্ভুত জীবন এবং সাহিত্য, এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও আমি বলবো, রবীন্দ্রনাথও কিন্তু এখনও মানে অনেক কিছু আবিষ্কার করবার আছে।
মানে সেটা রবীন্দ্রনাথ নজরুল এই দুজন বাংলার যাদের পুরো বাঙালি সংস্কৃতি যাদের উপর নির্ভর করছে, আমরা আনন্দিত যে শুধু 11ই জ্যৈষ্ঠে বা আপনার 25শে বৈশাখে নয়, রবীন্দ্রনাথ নজরুল তো আমাদের নিত্য স্মরণীয়, আমাদের প্রতিদিনের। এবং আমাদের আপনাদের এই সংস্থা থেকে, এই মিডিয়া থেকে, আমাদের সমস্ত থেকে রবীন্দ্রনাথ নজরুল কিন্তু আমাদের যেরকম প্রত্যেকটি থেকে প্রতিদিন স্মরণীয়। আমাদের যেরকম জাতীয় পর্যায়ের অনুষ্ঠান করতে হয় নজরুল ইনস্টিটিউটে, এখন দেখা যাচ্ছে সে বৈশাখ, সেখানে নজরুলের কবিতা গান রয়েছে। আবার অন্য যে কোনো 12ই রবিউল আউয়াল নজরুলের গান রয়েছে। আপনার তো এই যে বিবেকানন্দের ওপর কবিতা লিখেছেন, গান লিখেছেন, রামকৃষ্ণের ওপরে লিখেছেন, তো এই যে আপনার শ্রদ্ধা চর্চা তরুণদের, নজরুলের কাছ থেকে মনে হয় নজরুল হইচই করে গেছে, তা তো না। নজরুলের ওটা একটা শোম্যানশিপ ছিল, একটা বাইরের ভড়ং ছিল ওটা সবসময় কিন্তু ওটা সত্য না। ভেতর থেকে তিনি গভীরভাবে তার পড়াশোনা ছিল, এবং রবীন্দ্রনাথ নজরুল দুজনই শ্রদ্ধা ভালোবাসা ছিল। এবং তার একটা উদাহরণ সবাই আমরা জানি যে 1923 সালে নজরুল যখন জেলে, বসন্ত নাটক রবীন্দ্রনাথ তাকে উৎসর্গ করলেন। আবার 1928 সালে নজরুল সঞ্চিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করলেন। এই যে পরস্পর অনুযোগ অগ্রজ, এইটা বিশেষ করে বাংলাদেশে আমাদের, আমি একজন সাহিত্যিক সেইভাবে বলবো যে আমাদের সাহিত্যিকদের কাছে এই শিক্ষা শিক্ষণীয়। আপনারা গানের লোক শাহিন সামাদ, আপনাদের কাছে শিক্ষণীয়, বা আপনি মিডিয়ার লোক, আপনারও শিক্ষণীয় যে আপনি জহিরানের কথা একটু আগে বলেছেন। হ্যাঁ, জহিরানের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। এই তরুণরা বড়রা তাদের ভালোবাসবে এবং তরুণরা সম্মান করবে। নজরুলের কাছ থেকে এই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারি। নজরুলের কাছ থেকে শিক্ষণীয় আরো কি আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর একটা জিনিস হলো প্রচার ও প্রসার, এটা কিন্তু অনেক, মানে আমার মতে অনেক বেশি প্রয়োজন এখন। কারণ আগে প্রচার প্রসারের মিডিয়া তো আমাদের কম ছিল, আমাদের শুধু বিটিভি ছিল। এখন আমাদের বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলি হয়েছে। আমি ভীষণভাবে ইয়েকে মানে আই চ্যানেলকে আমি ধন্যবাদ দেব যে 3-4 বছর ধরে তারা নিয়মিতভাবে আমাদের নজরুল জয়ন্তী, জন্মজয়ন্তী বা মৃত্যু বার্ষিকী যেগুলো হচ্ছে প্রতি 3 দিন ব্যাপী একদম সমানে প্রচার প্রসার, হ্যাঁ ভীষণভাবে। আর আমরা মান্নান ভাই করেছি নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, তো আমাদের এটা জন্ম হয়েছে 1 বছর। আমরা গত বছর জন্মজয়ন্তী করেছি, মৃত্যুবার্ষিকী করেছি, এবারও আমরা করলাম। এবার আমরা সম্মেলন করলাম 3 দিন ব্যাপী। আমি একটা ছোট প্রশ্ন করি, সেটা হলো যে এই যে সম্মেলন করলেন, নজরুল সঙ্গীত পরিষদ করেছেন, আপনি সেখানে নিশ্চয়ই গান গেছেন অনুষ্ঠানে, নতুন প্রজন্মের কজন দর্শক হিসেবে সেখানে ছিল? কিন্তু যারা ছিল মানে আমাদের, আমি বলবো যে ছাত্রছাত্রী, এরা তো আমাদের নতুন প্রজন্মই, তাই না? এরা তো আমাদের নতুন প্রজন্মই। এখানে কিন্তু আমরা 3 দিন ব্যাপী কিন্তু অনেক দেখেছি, অনেক স্কুল থেকেও আসছে অনেক। তাহলে তাদের কাছে কাজী নজরুলের যে আজকে আমরা আলোচনা করলাম, উনি যেটা বলেন যে বিশাল ব্যক্তিত্ব, বিশাল সৃষ্টি, আপনিও বললেন, এই সব কিছু পৌঁছানোর জন্য আমরা এখন যা করছি তাই কি যথেষ্ট? না, আরো করতে হবে, আমাদের আরো কাজ করতে হবে। আমাদের আরো তাদের কাছে টানতে গেলে তাদের আরো নজরুলের গান তাদের শোনাতে হবে, ভালো ভালো সমস্ত আঙ্গিকের গান তাদের শেখাতে হবে। আমরা তো সেগুলো করছি, আমরা তো এই এত বছর ধরে তো আমরা তাদের শিখাচ্ছি। ছায়ানট থেকে তো মানে প্রত্যেক বছর ভালো ভালো শিল্পীরা সব বেরোচ্ছে। আপনার গবেষণা কি বলে যে আমরা কি যথেষ্ট করছি? এটা মানে দুটো দিক আছে। একটা হচ্ছে, আমরাই ধরেন, আমাকে তো কোনো, উনি যে নজরুল সঙ্গীতে এসেছেন, ওনার তো নিজের একটা চার্ট থাকতে হবে। এখন আমি একটা কথা দুঃখের সঙ্গে বলবো, বা আমি ঢাকা থেকে, আমি সিলেট এমসি কলেজে যখন ছিলাম, ঢাকায় একবার বেড়াতে এসে আমি নজরুল রচনাবলীগুলো কিনলাম, এবং নজরুলের কবিতা পড়ে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে নজরুল চিত্রকল্পের কবি, এটা আমার নিজের মনে হলো। এবং চিত্রকল্প সম্পর্কে ইজরা বাউন্ড বলছেন যে একজন লোক রাশি রাশি কবিতা লেখার চেয়ে যদি একটি চিত্রকল্পের মধ্যে দিয়ে সমস্ত জীবনকে ধারণ করতে পারে, তাহলে সেটা একটা অসাধারণ কাজ। তো নজরুলের কবিতায় শুধু না, গান, যেসব গান শাহিন সামাদ গাইলেন, অধিকাংশ গানে অসম্ভব সুন্দর সুন্দর ইমেজে বোঝায়। এবং নজরুলের গানের প্রসঙ্গে আমি যেটা বলি, তারপরে আপনার মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে নজরুলের কবিতার ক্ষেত্রে অনেক সময় একটু অতিশয়োক্তি আছে, কিন্তু গানে কিন্তু নজরুল মানে অত্যন্ত শাসিত। এই যে আস্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ, যে 4টে অংশে গান ভাগ করতে হয়, সেখানে কিন্তু নজরুল অসম্ভব রকম
পরিমিত। পরিমিত হ্যাঁ। এবং তার ফলে নজরুলের কবিতা তো শেষ দিকে আর লেখেননি, কিন্তু কবিতা নজরুলের গানকেও, রবীন্দ্রনাথের গানকেও আমরা কিন্তু কবিতা হিসেবে বিবেচনা করতে পারি। অনেক গান আছে যেগুলো পুরো ছন্দে মিলে একেবারে মানে সম্পূর্ণ একটি কবিতা বা সম্পূর্ণ একটি কবিতা হিসেবেই ট্রিটেড হতে পারে। তো এইগুলো জন্য আমি যখন পড়লাম আমি আপ্লুত হলাম। আমি নজরুল একাডেমি তখন হয়েছে, আমাকে ওখান থেকে বারবার চিঠি লেখা হলো এবং ঢাকায় এসে আমি নজরুল একাডেমি পত্রিকায় দুটো লেখা লিখলাম। সেই দুটো লেখা আবুল কালাম শামসুদ্দিন, তালিম হোসেন এরা মানে অবাক হয়ে গেলেন যে এ কোন ছেলে যে এসে লিখলো। এখন একটা অভাব বলতেই হবে যে তরুণ মানে আমি গবেষণার ক্ষেত্রে বলবো যে আমাদের এখানে একটা গবেষণা বৃত্তি দেওয়া হয়েছিল 1 বছর 2 বছর, সবাই একটি করে 1 বছর বৃত্তি পেয়েছেন 7,500 টাকা এবং একটি বই লিখতে হয়েছে। বই লিখে তারা ওই কাজে ইস্তফা দিয়ে চলে গেছে। এখন সায়েন্স আমার তো এইটা মানে করবেন না। আমি নজরুল ইনস্টিটিউটে আছি যতদিন, এখান থেকে চলে গিয়ে আমি নজরুল চর্চা ছেড়ে দেবো তা তো করবো না। তো এইটা একটা প্রাণের টান থাকতে হবে। এখন তরুণদের মধ্যে একটু বেদনার সঙ্গে আমি বলবো যে গবেষণার ক্ষেত্রে একটি ছেলে লেখা আমি বলবো ভালো লেগেছে আমার, আবু হেনা আব্দুল আওয়াল, আমাদের ওখান থেকে একটি বই বেরিয়েছে। এরকম কেউ কেউ আছেন, কিন্তু গানের ক্ষেত্রে ওরা বলতে পারবেন যে সেরকম নিজের ভালোবাসা দিয়ে একটি মেয়ে ভালো গাইছে মনে হয়, শিখা রৌফ, আপনি বোধহয় আরও বলতে পারবেন কিছু নাম। শিখা আমারই ছাত্রী, আচ্ছা, ছায়ানট থেকে পাশ করছে। আমি বললাম তো ছায়ানট থেকে যারা বেরোচ্ছে খুব ভালো, মানে তারা বেশ ভালো গাইছে আর কি। অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে আমি চাইবো যে আজকের অনুষ্ঠানের শেষে আপনি কি বলতে চাচ্ছেন? আমি চাই যে নজরুল চর্চা ভীষণভাবে হোক, নজরুলকে ছড়িয়ে দিই সারা বিশ্বে এবং সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক নজরুলের প্রচার প্রসার আমি ভীষণভাবে চাই। নজরুলকে ভীষণভাবে ভালোবাসি, তাই নজরুলের গান আমি সারা জীবন গাইব। আমি চাই যে আমার হাত দিয়ে ভালো ভালো ছাত্রছাত্রী বের হোক, তারা নজরুলের গান গাইবে, সারা বিশ্বব্যাপী নজরুলকে ছড়িয়ে দিবে, এই আমার আশা। একই সাথে আশা করব শুধু আপনার হাত দিয়ে নয়, আপনার মতো যারা শিল্পী রয়েছে নিশ্চয়ই। তাদের সবার কাছ থেকে সবাই নতুন করছে, প্রজন্মের শিল্পীরা, আমাদের শিল্পীরা আরো এগিয়ে প্রত্যেকে আসুক যারা সবাই নজরুল করছে, সঙ্গীত সবাই চর্চায়। অনেক অনেক শিল্পী তৈরি করছে, ভালো ভালো শিল্পীরা সামনে আসছে, আরও আসবে। আপনি? আমিও তাই বলবো যে আমরা যে নজরুলের চর্চা তো চাইবো যে এটা ধরেন যে অভাবটার কথা বললাম সেটা এক সময় না এক সময় কেটে যাবে এবং যত নতুন নতুন ছেলেরা আসবে, ছেলেমেয়েরা আসবে যারা নজরুল চর্চা করবে এবং এটা যত সংগঠন হয়, যেরকম ওদের একটা সংগঠন হয়েছে, এরকম যত সংগঠন হয়, যত আপনার প্রতিষ্ঠান হয়, যত ব্যক্তি নজরুল চর্চায় অগ্রসর হবে, তত নতুন নতুন দরজা খুলে যাবে। আমরা সেই আশায় বুক বেঁধে আছি। সেই দরজার প্রতীক্ষায় আমরাও রয়েছি। বাংলাদেশে যখন অসুস্থ কাজী নজরুল ইসলামকে প্রথম নিয়ে আসা হয়, তখন সেই জীবিত কাজী নজরুল ইসলামকে দেখতে আমি ধানমন্ডির বাসায় গিয়েছিলাম। আমি সেই সৌভাগ্যবানদের একজন যিনি জীবিত কাজী নজরুল ইসলামকে দেখেছিলাম। কাজী নজরুল ইসলামের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, যখন মসজিদের পাশে যখন তাকে কবরে শোয়ানো হয়, তখনও আমি উপস্থিত ছিলাম সেখানে। এবং আমার মনে হয় এখানে যারা যদু রয়েছে তারাও জীবিত কাজী নজরুল ইসলামকে দেখেছেন, শাহীন সামাদ হয়তো গান গেয়েছেন তার সামনে। আমি অনুষ্ঠানের শেষে এসে শাহীন সামাদকে বলবো সেই গানটা একটু গেয়ে এই অনুষ্ঠানটা শেষ করতে, মসজিদেরই পাশে কবর দিও আমায়, যে গানটা রয়েছে। নিশ্চয়ই, আমার হয়তো লাইনটা ঠিক হচ্ছে না, কিন্তু আমি আশা করছি বোঝাতে পারছি আপনাকে নিশ্চয়ই। সেই গানটার কথা। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গুরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনিয়ে
বান্দা শুনতে পাবে, গোরা যাব থেকে এ গুনাহগার পাইবে রে হাই, আল্লাহ পাইবে রে হাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। ধন্যবাদ আপনাকে। এই গানটি আপনারা শুনলেন, শুনে কি কারো একবারও মনে হয়নি যে কাজী নজরুল ইসলাম মৃত্যুর আগে অসুস্থ ছিলেন অনেক দিন, কিন্তু তিনি, তার চোখে ছবি ছিল তিনি কিভাবে তার কবর হবে, কোথায় তিনি থাকবেন। আজকে আপনাদের যদি বলি নতুন প্রজন্মের কোনো একটি শিশুকে নিয়ে কাজী নজরুল ইসলামের কবর এই ঢাকায়, সেখানে যদি আপনি যান, আপনার এই গানটা শুনতে গিয়ে একবার মনে হবে না কাজী নজরুল ইসলাম কীভাবে তার ভবিষ্যৎকে দেখেছিলেন। আমি অনুষ্ঠানের শুরুতে যে কথা বলেছিলাম যে এই যুগে কাজী নজরুল ইসলামের কতটুকু প্রয়োজন, তার সৃষ্টির কতটুকু প্রয়োজন, আশা করি এই অনুষ্ঠানে আপনারা সবাই তার উত্তর পেয়েছেন। আপনাদের সবাইকে তৃতীয় মাত্রা দেখার জন্য ধন্যবাদ।